প্রেসিডেন্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন, তবে ওবামার গলায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক শোনা গিয়েছে। ভারত সফরে রওনা হওয়ার আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বারাক ওবামার গলায়। পাকিস্তান থেকে শুরু করে প্যারিসের রাস্তা সর্বত্র জঙ্গিদের খুঁজে বের করে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বার্ষিক টেস্ট অব দি ইউনিয়নের ভাষণে ওবামার গলায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক শোনা গিয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, পাকিস্তানের স্কুল থেকে প্যারিসের রাস্তা, পৃথিবী যেখানে মানুষ সন্ত্রাসবাদীদের নিশানা হচ্ছেন তাদের পাশে একজোট আমরা। সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে ওদের নেটওয়ার্ক ধ্বংস করার যে অভিযান আমরা চালাচ্ছি তা বহাল থাকবে। We've trained their security forces, who've now taken the lead, and we've honored our troops' sacrifice by supporting that country's first democratic transition. Instead of sending large ground forces overseas, we're partnering with nations from South Asia to North Africa to deny safe haven to terrorists who threaten America. In Iraq and Syria, American leadership, including our military power, is stopping ISIL's advance. Instead of getting dragged into another ground war in the Middle East, we are leading a broad coalition, including Arab nations, to degrade and ultimately destroy this terrorist group. We're also supporting a moderate opposition in Syria that can help us in this effort, and assisting people everywhere who stand up to the bankrupt ideology of violent extremism. সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ইরাক ও আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান থেকে আমেরিকা শিক্ষা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে বলেন, বিদেশের মাটিতে ঢালাও বাহিনী পাঠানোর বদলে আমরা দক্ষিণ এশিয়া থেকে উত্তর আফ্রিকায় বিভিন্ন দেশের সঙ্গে জোট গড়ছি, যাতে আমেরিকার কাছে বিপদ হয়ে ওঠা জঙ্গিরা নিরাপদ ডেরা খুঁজে না পায়। ওবামা জানান, ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক নেতৃত্ব ইসলামিক টেস্ট জঙ্গিদের অগ্রগতি রুখে দিয়েছে। I have no more campaigns to run. My only agenda, I know because I won both of them. প্রসঙ্গত, ইরাক ও সিরিয়ায় বিস্তীর্ণ ভূখণ্ড স্বঘোষিত খলিফা সাম্রাজ্য হিসেবে দখল করে ফেলেছে সন্ত্রাসবাদীরা। সেই গোষ্ঠীর বিরুদ্ধে বল প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিতে সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদন করতে আইন প্রণেতাদের ডাক দেন ওবামা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রী জনধন যোজনায় যে লক্ষ্যমাত্রা ছিল তা পেরিয়ে গিয়ে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম করে নিয়েছে। এতে সবচেয়ে বেশি অবদান ছিল বেসরকারি ব্যাংকগুলির। লক্ষ্য ছিল ২৬শে জানুয়ারির মধ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় খুলতে হবে ১১.৫ কোটি ব্যাংক অ্যাকাউন্ট। এই সময়সীমার মধ্যে মোট ৭.৫ কোটি পরিবারের কাছে জনধন যোজনা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু তার আগেই সেই লক্ষ্যমাত্রা পেরিয়ে গিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, এই যোজনায় সবথেকে বেশি অবদান বেসরকারি ব্যাংকগুলির। এখন এই যোজনা কার্যকর রাখাই সরকারের একমাত্র লক্ষ্য। তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মাত্র ২৮% অ্যাকাউন্ট কার্যকর রয়েছে, যেখানে সর্বমোট জমা অঙ্কের পরিমাণ ৯,০০০ কোটি টাকা। দুর্ঘটনা ১ লক্ষ ও জীবন বিমায় ৩০,০০০ টাকা ইনসেনটিভের পাশাপাশি রয়েছে ডেবিট কার্ড ও ড্রাফটের সুবিধাও। এরই সঙ্গে রয়েছে ডিবিটি স্কিমও। ১৫ নভেম্বর ২০১৪ পর্যন্ত এই স্কিমের আওতায় ১,৭৫৭ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫টি ডিবিটি স্কিমের মধ্যে দেশের ৩০০টি জেলায় ১৯টি স্কিম কার্যকর রয়েছে। जितनी सरकारी योजनाएं शुरू हुई हैं, अपने टारगेट को क्रॉस कर लेना 7.5 का उद्देश्य था, उसको बाद में हमने 10 करोड़ किया। और 10 करोड़ करने के पीछे उद्देश्य यह था कि एक परिवार में 2 अकाउंट्स भी हो सकते हैं। 17 जनवरी तक 11.5 करोड़ अकाउंट्स खुल चुके थे। तो वी हैव फार एक्सीडेड द टारगेट। अभी तक 28% इसमें से अकाउंट्स ऑपरेशनल है, जिसमें कुछ ना कुछ पैसा है। अब बाकियों को ऑपरेशनल बनाने के लिए जो पुरानी 27 योजनाएं थी डीबीटी की, कैश ट्रांसफर की, 15 करोड़ से ज्यादा कनेक्शंस एलपीजी के जो हैं 1 जनवरी से उनके अकाउंट्स में ये पैसा जाना शुरू हुआ है।
इसके बाद मनरेगा का पैसा, अन्य सरकारी योजनाओं का पैसा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার রাজ্য জুড়ে পালিত হলো পূর্ণ রাজ্য দিবস। রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, এডিসি এলাকাতে দিনটি পালিত হয় সাড়ম্বরে ও যথাযথ মর্যাদায়। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক 2015 সালে ত্রিপুরার পূর্ণ রাজ্যের মর্যাদা প্রাপ্তি দিবস। তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ এই অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মৎস্য ও সমবায় দপ্তর ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, বিধায়িকা গৌরী দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, বিএসএফ 10 ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট উদয় কুমার, পৌর পরিষদের চেয়ারম্যান সুকান্ত বিকাশ দাস সহ প্রমুখ। অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। জনগণের আন্দোলনের ফসল, দীর্ঘদিন ধরে মানুষের এই যে আন্দোলন ফসল হিসাবে এই জায়গাতে এসে আমরা পৌঁছেছি। আপনারা এখানে জানেন যে ইতিমধ্যে আলোচনায় এসেছে এই যে গণতন্ত্র, এখন যে সরকারটা আছে, প্রথমে এটা কি ছিল? আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা আছেন, আমাদের এটা কিন্তু গণতন্ত্র এখন আমরা বলছি, কিন্তু রাজ্যটা ছিল একসময় আমাদের রাজার শাসন। ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস, সেই ইতিহাসের মতো আমরা জানি 184 জন রাজা। ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটি প্রান্তিক রাজ্য হিসেবে ত্রিপুরা পরিচিত। 1949 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। বিংশ শতাব্দীর 40-এর দশক থেকেই জনসংখ্যা সমিতির নেতৃত্বে রাজ্য জুড়ে রাজন্য শাসনের অবসান ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলনের দাবিতে সুতীব্র গণ আন্দোলন গড়ে ওঠে। উপজাতি অনুপজাতি নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে এই গণ আন্দোলনে অংশগ্রহণ করেন। তার ফলস্বরূপ রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটে। সমৃদ্ধ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যে যে কর্মযোগ্য তা হল প্রশাসনিক কাঠামো, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, পানীয় জল, কৃষি ও বন, এই সব কিছুতে ত্রিপুরা এখন অনেকটাই উজ্জ্বল। এমনটাই দাবি করলেন পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে যে আলোচনা চক্র অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। তাতে প্রধান বক্তা সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী ছিলেন। এই দিন পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে সোনামুড়াতে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান। শুরু হয় এক মনোজ্ঞ র্যালি দিয়ে। এই দিনের এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক পান্না আহমেদ, সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে 44তম পূর্ণ রাজ্য দিবস সারা রাজ্যে পালন করা হচ্ছে। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা সোনামুড়া নগর পঞ্চায়েত এবং তার আসার পরে এই রাজ্যে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, প্রাণী সম্পদ সমস্ত ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। এই অগ্রগতি চলছে, আগামী দিনেও এই অগ্রগতিকে আরও বেশি। এই দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। এদিকে সারা রাজ্যের সহিত তাল মিলিয়ে কমলপুর মহকুমায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 44তম পূর্ণ রাজ্য দিবস। মূল অনুষ্ঠান হয় কমলপুর মহকুমা মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সেখানে তথ্য সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত যৌথ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান খনা দাস। তাছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন বীরেন্দ্র পাল, আইসিও প্রসেনজিৎ চৌধুরী, বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ সিনহা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে পূর্ণ রাজ্য মর্যাদায় ত্রিপুরাবাসী সহ রাজ পরিবারের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য যুক্ত হবে, তো এইভাবে ভারত সরকারের সঙ্গে এগ্রিমেন্ট হয়। কাউন্সিল অফ এজেন্সি চেয়ারপারসন মহোদয়া সই করেন। এইভাবে 15ই অক্টোবর 1949 সালে আমরা ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা। শান্তির পরিবেশে রাজ্যের উপজাতি এলাকার প্রতিদিনের উন্নয়ন সহ্য হচ্ছে না একাংশ উপজাতি লোকেদের। তারাই নতুন করে বিচ্ছিন্নতাবাদের স্লোগান তুলছে।
রাজ্যভাগের দাবি তুলে অশান্তি ও অরাজক পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সতর্ক থাকতে হবে উন্নয়নকামী প্রগতিশীল মানুষদের। কিল্লা ব্লকের কাইপেংবুলাইতে 50 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রীদের জন্য হোস্টেলের উদ্বোধন করে এই আহ্বান জানান ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য ডক্টর রঞ্জিত দেববর্মা। মঙ্গলবার উন্নয়নের নতুন পালক যুক্ত হলো কিল্লায়। তারই সাক্ষী হতে উন্নয়নের স্বপ্নদর্শী শত শত উপজাতি জনসাধারণ সামিল ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। 50 শয্যা বিশিষ্ট ছাত্রী আবাসের উদ্বোধন ঘিরে এদিন কাইপেংবুলাইতে সকাল থেকে ছিল উৎসবের পরিবেশ। কখন আসবেন অতিথিরা তার প্রতীক্ষায় ছিলেন সকলে। পরন্ত বিকেলে ফলক উন্মোচন, ফিতা কেটে সুদৃশ্য দ্বিতল ছাত্রীবাস উদ্বোধনের সঙ্গে সঙ্গে খুশির লহর নেমে আসে উপজাতি শিশুসহ নারী পুরুষদের মধ্যে। বয়সে প্রবীণদের চোখে তখন জল জল করছে অতীত। কি ছিল কাইপেংবুলাই, আজ কোথায় এসে দাঁড়িয়েছে। অল্প সময়ের অবকাশে বদলে যাওয়া নিজেদের কাইপেংবুলাইকে দেখে আজ আপ্লুত অনেকেই। এক ফালি রোদ্রের মৃদু আলোতে ঝলসে ওঠা চোখ দেখেই তাদের আনন্দ অচিরেই বোঝা যাচ্ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর রঞ্জিত দেববর্মা বলেন, আমরা এভাবেই শিক্ষা উন্নতি করার ক্ষেত্রে বেশি আমরা খরচ করছি। সারা বছরের বাজেট, এই বাজেট থেকে আমরা 43% খরচ করি শিক্ষা উন্নয়নের জন্য। হোস্টেল, রেসিডেন্সিয়াল স্কুল এবং স্কুলের সামনে বিভিন্ন রকম টয়মিয়া এক সময় দিনমজুর করেও তাদের বাধ্যমতো খাবার জোগাড় করতে পারছে না। এই সমস্ত পরিবার এই বামফ্রন্ট সরকার আসার পর, এডিসি বামফ্রন্ট প্রশাসন আসার পর আমাদের এই রাজ্যের মধ্যে রাবার ভিত্তিতে পুনর্বাসন দিলাম, হর্টিকালচারের ফলের বাগানের মাধ্যমে দিলাম, মৎস্য চাষের মাধ্যমে দিলাম এবং কৃষি কাজের মাধ্যমে দিলাম। এই দেওয়ার পর তাদের পরিবার এখন স্বয়ং সম্পূর্ণ। প্রতিটি বাড়িতে এখন যারা সুযোগ পেয়েছে তাদের কমপক্ষে টিনের ঘর, দরজা জানালা কাঠের, বাড়ির ভিতরে সোফা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া থানাধীন বেজিমারা এলাকার বিশ্বজিৎ সিং নামে এক ব্যক্তিকে তার ছেলের হত্যার দায়ে বুধবার দোষী সাব্যস্ত করল সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতের মাননীয় বিচারক গৌতম সরকার। রায় ঘোষণা হবে আগামী 28 জানুয়ারি। নিজের পুত্রকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো এক পাষণ্ড পিতাকে। ঘটনা সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতে। ঘটনায় জানা যায়, সোনামুড়া থানাধীন বেজিমারা এলাকার বিশ্বজিৎ সিং গত 4 এপ্রিল 2013 সালে তার পুত্র দেবাশিস সিংকে ঘুমের মধ্যে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এই মামলায় বুধবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতের মাননীয় বিচারক গৌতম সরকার আসামি বিশ্বজিৎ সিংকে এই মামলায় দোষী সাব্যস্ত করে আগামী 28 জানুয়ারি এই মামলার রায় ঘোষণা করা হবে। আদালতে এই মামলার সরকার পক্ষের উকিল সঞ্জিত চক্রবর্তী বলেন, আজকে সোনামুড়ার এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ শ্রী গৌতম সরকার আসামি বিশ্বজিৎ সিংকে তার পুত্র হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। ঘটনা এরকম, গত 4/4/2013 ইংরেজি তারিখে বিশ্বজিৎ সিং তার 11 বছরের ছেলে দেবাশিস সিংকে নিয়ে ঘুমায় এবং ওই রাতেই তাকে গলা টিপে হত্যা করে। ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম, এর আগেও বিশ্বজিৎ সিং তার স্ত্রী মানেকা সিংকে তার 8-9 মাস আগে হত্যা করে। ওই হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল তার নিজের ছেলে দেবাশিস সিং। সেই হত্যার প্রত্যক্ষদর্শীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্যই তার ছেলেকেও হত্যা করে। এই মামলায় এর আগেও বিশ্বজিৎ সিংয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয় তার স্ত্রী হত্যার দায়ে। আজকে আবার ছেলে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়। উল্লেখ্য, আসামি বিশ্বজিৎ সিং তার পূর্বে তার স্ত্রী মেনকা সিংকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। পুত্র দেবাশিস সিং এই মামলার প্রত্যক্ষদর্শী, সে ঘটনার সাক্ষী দেয়। স্ত্রী হত্যার অভিযোগে সোনামুড়া থানার পুলিশ বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করে এবং পরে সে জামিনে মুক্ত হয়। আর জামিনে মুক্ত থাকা অবস্থায় বিশ্বজিৎ তার স্ত্রী হত্যার প্রত্যক্ষদর্শী ছেলে দেবাশিস সিংকে হত্যা করে। যদিও গত বছর 3 নভেম্বর সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতের মাননীয় বিচারক স্ত্রী মেনকা সিংকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে বিশ্বজিৎকে। বুধবার ছেলে দেবাশিস হত্যা মামলায় ও দোষী সাব্যস্ত হল বিশ্বজিৎ সিং। আগামী 28 জানুয়ারি হবে রায় ঘোষণা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরা বিরোধী দলনেতা তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি চিট ফান্ড ইস্যুতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে। তার মধ্যে সাধারণ মানুষের টাকা কি করে ফেরত দেওয়া যায় তাই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন। শাসক দল সিপিআইএম 2013 সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একটি চিট ফান্ড কোম্পানির কাছ থেকে 6 কোটি টাকা নিয়েছে। এই অভিযোগ ত্রিপুরার বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মনের। তিনি সাংবাদিক সম্মেলন ডেকে শাসক দলের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে এই অভিযোগ করেন। রাজ্যে যে সকল সাধারণ মানুষ চিট ফান্ডের দ্বারা প্রতারিত হয়েছে তাদের আইনি পরামর্শ দেওয়ার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্প্রতি একটি অফিস খুলেছে। এই অফিসে রাজ্যের বিভিন্ন চিট ফান্ড কোম্পানির প্রতারিত আমানতকারী ও চিট ফান্ডে কর্মরত কর্মচারীদেরকে তাদের আমানত সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার জন্য কংগ্রেস দলের তরফে আহ্বান রাখা হয়। তখন রাজ্যের এক চিট ফান্ডের কর্মীরা বিরোধী দলনেতা সুদীপ বর্মন তথা প্রদেশ কংগ্রেসকে জানায় যে তাদের সংস্থা 2013 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে সিপিআইএম দলকে 6 কোটি টাকা দিয়েছে এবং কলকাতা ত্রিপুরা ভবনে শাসক দলের এক বিধায়ককে 50 লক্ষ টাকা দিয়েছে। তবে এদিন সাংবাদিক সম্মেলনে সুদীপবাবু চিট ফান্ড সংস্থার নাম উল্লেখ করেনি এবং কে সেই শাসক দলীয় বিধায়ক তার নামও উল্লেখ করেনি। তিনি জানান, শীঘ্রই প্রদেশ কংগ্রেস দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে ও সমস্ত তথ্য প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে। শাসক দলের কোন কোন নেতা রাজ্যের গরিব অংশের মানুষের টাকা খেয়েছে তা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস খুঁজে বের করবে বলেও এদিন তিনি আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি এদিন আবারও দাবি করেন ত্রিপুরা 32টি ব্লকে সম্প্রতি 379 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেন। পাশাপাশি তিনি এই 32টি ব্লকের নাম তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং বলেন মুখ্যমন্ত্রী সবকিছু জেনে না জানার ভান করছেন। এর মধ্যে থেকে কিছু কিছু একটা চিট ফান্ড কোম্পানি, আমি নামটা এই মুহূর্তে বলবো না কারণ আমরা প্রধানমন্ত্রীর কাছে যেহেতু যাচ্ছি তাদের অফিসার এসে বললো, আমি চিট ফান্ডের নামটা বলবো না কারণ অ্যালার্ট হয়ে যাবে, তো ইন্ডিকেশন যারা টাকাটা নিয়েছে তাদের কাছে ইন্ডিকেশন, স্যার আমরা অমুক একটা চিট ফান্ড কোম্পানিতে আমরা চাকরি করতাম, গত বিধানসভা নির্বাচনের আগে আমাদের চিট ফান্ড কোম্পানি মেলার মার্কে 6 কোটি টাকা আমাদের দিতে হয়েছে এবং কলকাতা ত্রিপুরা ভবনে একজন বিধায়ককে শাসক দলের 50 লক্ষ টাকা আমরা দিয়েছি। এই সমস্ত তথ্যাদি আমরা কিন্তু জানতে শুরু করেছি। গরিব অংশের মানুষের টাকা পার্টির নেতা বিধায়করা খেয়েছে, এই টাকা খুঁজে আমরা বের করবই। আজকেও এখানে 32টি আরডি ব্লকের দুর্নীতির তথ্য আপনাদের সামনে উত্থাপন করতে যাচ্ছি। যে দুর্নীতির মোট টোটাল ফিগার হচ্ছে 379 লক্ষ, 32টি আরডি ব্লক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া পেট্রোল পাম্পে 2-3 দিন যাবৎ পেট্রোল নেই, তাতে জনগণকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে দেখা যাচ্ছে খোলা বাজারে চড়া দামে পেট্রোল বিক্রি হচ্ছে। নেই পেট্রোল, ক্ষোভ বাড়ছে জনমনে। প্রায় 2-3 দিন ধরে নেই পেট্রোল, বিকল হয়ে পড়ে রয়েছে বহু বাইক। ঘটনা সোনামুড়ায়। জানা যায় প্রায় 2-3 দিন ধরে সোনামুড়া পেট্রোল পাম্পে নেই পেট্রোল। পেট্রোল পাম্পে লাগানো রয়েছে সাদা কাগজে লেখা পেট্রোল নেই, যা দেখে আরও ক্ষোভ বাড়ছে মানুষের। মানুষ তার মত প্রকাশ করতে গিয়ে বলেন পেট্রোলের দাম কমার ফলে পেট্রোল থাকা সত্ত্বেও পেট্রোল দিচ্ছে না। আমি বক্সনগর গেলাম, তার এদিন বিশালগড়তে আইছি, বিশালগড় আয়াসেরা সব পেট্রোল পাম্পে পেট্রোল নাই করে লেখা, কারণ পেট্রোল আছে তার কাছে, তারা যা আগে কিনে আনছে যে রেটে, এখন দাম কমে গেছে গা, ইডি লেগে আসে না। এই পুরান পেট্রোলটা অন্যখানে বেচছে সেটা, ইডি শেষ হইলে তারপরে নতুন পেট্রোলে দিব মনে আমরা আর কি। আজকে 3 দিন, হ্যাঁ 20 নাই, খোলা মার্কেটে তেল কিনতে হবে, পেট্রোল নাই। পেট্রোলে এসেছিলাম কিন্তু পেট্রোল নাই। সোনামুড়া বিউসিতে পেট্রোলের দামটা কমেছে, প্রত্যেক লিটারে 4 টাকা করে প্রায়। এই জন্য তারা পেট্রোল নাই বলে তারা আমাদেরকে হয়রানি করতে আছে, আমাদেরকে পেট্রোল দিতে আছে। তারা রেটে বেশি টাকা করে দিয়া পাচার করে দিতে আছে। গাড়ি সমস্যা, পেট্রোল নাই, পেট্রোল নাই। কালকে 12টা তেল তো তারা নাই করতে আছে, তেল কিন্তু কাছে, পেট্রোলের দামও করতে আছে।
আমরা যদি পেট্রোল না পেতে আমরা চলন কেন আমাদের বহুত দূরে গাড়ি কাজ করা গাড়ির কাছে যাওয়া তো সম্ভব না। এছাড়াও পেট্রোল পাম্পের বিরুদ্ধে আরও একটা অভিযোগ যে রাতের আধারে নাকি খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে পেট্রোল, যার ফলে ঝুলানো আছে পেট্রোল পাম্পে নেই পেট্রোল। তবে অবাক করার বিষয়, খোলা বাজারে চড়া দামে পেট্রোল বিক্রি হচ্ছে, দাম প্রতি লিটারে 100 থেকে 150 টাকার মধ্যে। গ্রাহকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে কিনছে তেল বেশি দামে। তবে এই যে নতুন তা নয়, এর আগেও এমন অনেক ঘটনাই রয়েছে এই পেট্রোল পাম্পের বিরুদ্ধে। তবে কোনোরূপ ব্যবস্থাই নেওয়া হয়নি এই পেট্রোল পাম্পের বিরুদ্ধে। এই পেট্রোল পাম্পে এক কর্মী সাক্ষাৎকার চলাকালীন এক প্রকার পালিয়ে যায় সে। তবে এই ঘটনায় যে ব্যাপক ক্ষোভ সোনামুড়াবাসীর মধ্যে তা বলার আর অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে শহরের 3টি কলেজের ছাত্রছাত্রীরা কেন্দ্রের শিক্ষা স্বার্থ সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীতে দীপ্ত মিছিল সংগঠিত করে। উচ্চশিক্ষায় বরাদ্দ হ্রাস ও রাজ্যের এসসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের টাকা কমিয়ে দেওয়ার প্রতিবাদে রাজধানী সহ রাজ্যের সর্বত্র গর্জে উঠল ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ভারতের ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে শহরের 3টি কলেজের ছাত্রছাত্রীরা দীপ্ত মিছিলে কেন্দ্রের এই শিক্ষা স্বার্থ সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তোলে। মিছিল শুরু হয় বিবিএম কলেজ থেকে। অংশ নেয় বিবিএম, এমবিবি ও রামঠাকুর কলেজের ছাত্রছাত্রীরা। নেতৃত্ব দেন সংগঠনের সভানেত্রী নীলাঞ্জনা রায়, শম্ভু দাস, বিটন দাস ও অভিজিৎ চক্রবর্তী। আশপাশের এলাকা পরিক্রমা করে মিছিল এসে শেষ হয় এমবিবি কলেজে। সেখানে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এসএফআই এর রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়। কেন্দ্রীয় সরকার কর্তৃক যে শিক্ষা, মূলত উচ্চশিক্ষার মধ্যে আইআইটি সেক্টরে যে এরকমভাবে অর্থ বরাদ্দ ছাঁটাই করা হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখছি রাজ্যের বুকের মধ্যে এসসি স্টাইপেন্ডের ক্ষেত্রেও অর্ধেক টাকা বরাদ্দ হয়ে গেছে। যে টাকা 18 কোটি টাকা ছিল গত বছর পর্যন্ত, এখানে এই বছর প্রায় 9 কোটি টাকার মধ্যে এসে গেছে। এই শিক্ষার উপর এবং ছাত্রদের উপর যে এইরকমভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে মূলত বিজেপির নেতৃত্বে, মোদী সরকারের নেতৃত্বে, এটাকে আমরা ধিক্কার জানাই এবং প্রতিবাদ সংগঠিত করার জন্য আজকের এই মিছিল আমরা সংগঠিত করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া মনাইপাথর নবকুমার চৌধুরী পাড়ায় এসবি স্কুলকে সাম্প্রতিক হাই স্কুলে উন্নীত করা হয়েছে। এতে ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল অত্যন্ত খুশি। মনাইপাথর নবকুমার চৌধুরী পাড়ার এসবি স্কুলকে সাম্প্রতিক হাই স্কুলে উন্নীত করার পরিপ্রেক্ষিতে বহুমুখী সমস্যাগুলিকে পেছনে ফেলে নতুন আঙ্গিকে পথ চলা শুরু হয়েছে। এতে প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, পঠন পাঠন, সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও মিড ডে মিল প্রকল্পের উপরও। এছাড়া বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম জানান, আমার স্কুলের সমস্ত সহকর্মী পক্ষ থেকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের স্কুলটাকে আপগ্রেডেশন করে এসবি থেকে হাইয়ে উন্নীত করেছেন। পাশাপাশি আমাদের উন্নীত করার পাশাপাশি আমাদের পরিকাঠামোর দিক দিয়ে অনেক ঘাটতি এখন দেখা দিয়েছে। সেগুলো হলো আমাদের সর্বপ্রথম শিক্ষকের দরকার, বিশেষ করে আমাদের প্রাইমারি শিক্ষকের খুবই সংকট এবং আপার প্রাইমারিতে শিক্ষকের প্রয়োজন। তাছাড়া আমাদের একজন হেডমাস্টার প্রয়োজন। প্রত্যেক মাসে আমরা এসএমসি কমিটি মিটিং করি এবং ওই মিটিংয়ের মধ্যে আমাদের অর্গানাইজার, আমাদের সমস্ত শিক্ষক এবং এসএমসি কমিটি তাদের সামনে সমস্ত হিসাব দেওয়া হয়। আর এই বছর দুইবার আমাদের শিক্ষক এবং অভিভাবক সম্মেলন করা হয়, ফেব্রুয়ারি মাসে এবং সেপ্টেম্বর মাসে আমাদের শিক্ষক অভিভাবক সম্মেলন করা হয়। তাছাড়া বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা রয়েছেন, তাদের নিয়ে প্রতি মাসে একবার মিটিং করে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, উক্ত বিদ্যালয়ে মোট 200